হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় মা শান্তি সত্যভামার জয়, জয় জয় সাধু পাগল গোসাইদের জয়, জয় ঠাকুর বংশের জয় হোক, সমস্ত সনাতনীদের জয় হোক। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমাকে বলতে হচ্ছে। আমাদের উদ্বাস্তুদের কাণ্ডারি হিসেবে বর্তমান যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আছেন মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পদাধিকারী বৃন্দদের নিয়ে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে দেখা করেছেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা। এত সদস্য নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কেউ দেখা করেননি আমাদের সমাজের। দেখা অনেকবারই গেছেন, অনেকেই গেছেন, সুবোধদাও গেছেন, অনেকে গেছেন, কিন্তু এত সদস্য নিয়ে একটা সংগঠনের কেউ এখনো দেখা করেননি। তার জন্য সাধুবাদ জানাই, ঠাকুর মশাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে আমি বলেছিলাম যে আপনারা আনন্দে উদ্বেলিত হচ্ছেন, আনন্দের কথা, আমিও সাধুবাদ জানাই, কিন্তু আমি ঠাকুর মশাইয়ের শ্রী চরণতলে আজীবন পড়ে থাকব। শেষ জীবনটা আমি তার সেবা দিয়েই কাটাবো, কথা দিয়েছি। যদি তিনি তিনটি দাবি মাননীয় অমিত শাহজির কাছ থেকে আদায় করে আনতে পারেন, তাহলে আমি তার মন্দিরও করব, যেখানে বাবা হরিচাঁদ গুরুচাঁদের সঙ্গে বাবা শান্তনু ঠাকুরও থাকবেন। আমি কথা দিচ্ছি, তার প্রতিমূর্তি আমি বসাবো এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবেন, শুধু ভারতবর্ষে নয়। পূজার আসনে বসে পূজা পাবেন, যুগল বেশে পূজা পাবেন। আজকে যুগল বেশেই গিয়েছিলেন। সেই তিনটি দাবি হচ্ছে, আজকে আমরা প্রথম বলে নেই। অনেকে ভাবতে পারেন তাহলে কি আমি সিএর বিরুদ্ধে কথা বলছি? না, সিএ তো আপনারা করবেন। সিএ না করলে উদ্বাস্তুদের কোনো উপায় নেই বাঁচার। সিএ আপনাদের করতে হবে, কারণ লক্ষণ গণ্ডির মধ্যে পাটা রাখলে রাবণ কিন্তু আর হরণ করতে পারবে না। এই সুযোগ আপনাদের দিয়েছে একমাত্র বিজেপি সরকার, যার বিরোধিতা করছে বাংলার তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী, জাতীয় কংগ্রেস থেকে আরম্ভ করে সিপিএম, সব দল। এরা হচ্ছে বেঈমান, মিথ্যাবাদী। এরা রাজনীতির জন্য সব করতে পারে, গদির জন্য সব করতে পারে। এদের বিষয়ে আমার কথা নেই। সিএতে আমি বলেছিলাম যে যদি ঠাকুর মশাই শিডিউল 1A, যেটা বাংলাদেশের একটা প্রমাণ চাওয়া হয়েছে, সেইটাই যদি ইফ অ্যাভেলেবল করে আনতে পারেন তাহলে খুব ভালো হয়। ইফ অ্যাভেলেবল মানে হচ্ছে থাকলে দেবে, না থাকলে দেবে না। দ্বিতীয় দাবি আমার ছিল যে 2014 সালের পরে প্রচুর মানুষ এসেছে, কয়েক লক্ষ মানুষ এসেছে, পালিয়ে এসেছে, পাসপোর্ট করে এসেও তারা থেকে গেছে। বর্তমান তৃণমূল সরকারের চটি চাটা কিছু পুলিশ, তারা খোঁজ নিয়ে সেখানে গিয়ে তাদের থানায় ডেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা তাদের কাছ থেকে নিচ্ছে, তাদের ভয় দেখিয়ে। অন্তত যদি স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা অর্ডার পাস করেন, এদের নাগরিকত্ব দেবার তো এখন কোনো প্রভিশন নেই, তাহলে তো আলাদা সিএ পাস করতে হবে, এটা আমি খুব ভালো করে বুঝি। অন্তত যদি একটা অর্ডার পাস করে দেন যে এরা যারা এসেছে হিন্দু, পরিচয় যদি প্রকৃত হিন্দু পাওয়া যায়, তাহলে সেই অর্ডারে লেখা থাকুক যে সারা ভারতবর্ষে এই উদ্বাস্তু হিন্দুদের কোনো পুলিশি হ্যারাসমেন্ট হতে হবে না, পুলিশ কোথাও কোনো এদের ধরপাকড় করবে না। আমার তৃতীয় দাবি ছিল মতুয়া কার্ড, এটাকে যেন হিন্দুত্বের মান্যতা দেওয়া হয়, মতুয়া কার্ডটাকে। আজকে আমার যার বিরুদ্ধে এই ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি, তিনি হচ্ছেন WBCS অফিসার, চাকদার সাব রেজিস্ট্রার ছিলেন তিনি।
তিনি আমাকে কাগা বলে ডাকেন। আমি জানি না ওনার বাবাকে উনি বাগা বলে ডাকতেন কিনা, দুটো শব্দ এক জায়গায় থাকলে কোনো একটাকে ওনারা গা ব্যবহার করেন কিনা, কাগা হবে তো কাকা, তাহলে ওনার বাবাকেও হয়তো উনি বাগা বলে ডাকেন কিনা আমি জানি না। তা সেখানে তিনি বলেছেন আমাকে, যা ইচ্ছাতেই বলেছেন আর কি, ভদ্র অভদ্র ভাষা কোনোটাই বাকি রাখেন নাই। আমাকে খুন করার, জনগণের দ্বারায় উনি আমাকে খুন করার হুমকিও দিয়েছেন, একদম সরাসরি খুন করার হুমকি দিয়েছেন। উনি বলেছেন আমি কিচ্ছুই জানি না আইন সম্পর্কে, যে সম্পর্কে আমি না জানি তা যেন না বলি। বলছে আমি যে বলেছিলাম যে ইফ অ্যাভেলেবল লিখে দেওয়া যায় কিনা, বলছে এটা হয় না, যা রুলস আছে তা পরিবর্তন করা যায় না। তারপর বাবু আপনার কাছে আমার প্রশ্ন, জুড়িয়ে দেওয়া পরে বাধ্যতামূলক ওই লাইন থেকে এই রুলসের মধ্যে প্রথম লেখা ছিল শিডিউল 1A তে বাধ্যতামূলক একটা প্রমাণ ডকুমেন্ট আপনাকে দিতে হবে, তাই নাহলে আপনি অ্যাপ্লিকেশনটাই দাখিল করতে পারবেন না। সেটা হচ্ছে বাংলাদেশের আবেদনকারী অথবা তার বাবা মা অথবা তার ঠাকুরমা ঠাকুরদাদা অথবা তার বুড়ো মা বুড়ো বাবা, আমরা তালই মশাই মাওই মা বলি, তাদের একটা অরিজিনাল কাগজ দেখাতে হবে ওই দেশে যে বসবাস করতো 9টার মধ্যে একটা। আমি প্রচুর চিঠি করেছি, মাননীয় অমিত শাহজির হাতে হাতে চিঠি দিয়েছি সায়েন্স সিটিতে, সবাই জানেন এটা, সুকান্ত দাও জানেন, সুকান্ত দাই আমাকে ডেকে নিয়ে পাশে বসিয়ে চিঠি হাতে হাতে দিয়েছিলেন। শ্রদ্ধেয় শ্রমিক দাও জানেন, বর্তমান যিনি আমাদের রাজ্য প্রেসিডেন্ট। তাছাড়া ইমেলে বিভিন্নভাবে আমি অনেক চিঠি দিয়েছি এটাকে পরিবর্তন করার জন্য। এটা কঠিন, ভীষণ কঠিন, আনা অরিজিনাল কাগজ আনা খুব কঠিন বর্তমান। যারা এনেছিল সঙ্গে করে তারা হয়তো দেখাতে পারবে। তারপর সেটাকে পরিবর্তন করা হয়েছে, বলেছে অরিজিনাল না, জেরক্স কপি হলেও হবে, জেরক্স বা ফটোকপি বা স্ক্যান কপি। এটাও কিন্তু অর্ডার পাস করে হয়েছে, এমনি না, সার্কুলেশন জারি করা হয়েছে। কারণ এই দায়িত্বটা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কাদের জানেন আপনারা? মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, অর্থাৎ যেটা পোস্টাল ডিপার্টমেন্ট, মানুষের সঙ্গে যারা যোগাযোগ স্থাপন করেন। এবং আপনারা জানেন এখন পোস্ট অফিস থেকেই কাজটা চলছে, সিএর কাজ। তারা কিন্তু এই সার্কুলেশন সরকারিভাবে বের করেছিলেন, সেই জন্য খানিকটা ছাড় পাওয়া গেছিল। আবার আমরা লেখির পরে আরো খানিকটা ছাড় দিয়ে দিয়েছেন, যে ওটা আপনার বর্তমান এখনই যখন আপনি সিএ ফর্ম ফিল আপ করবেন, ওটা দেওয়াটা আপনার ম্যান্ডেটারি নয়, বাধ্যতামূলক নয়, ওটা ভেরিফিকেশনের সময় দেখালেও হবে। যখন ভেরিফিকেশন হবে সেই সময় দেখালেও হবে, তাতে আপনি বছরখানেক সময় পেয়ে যাবেন। 3 বার সুযোগ নিতে পারবেন। আমি আনতে পারিনি, আবার ডেট পড়বে, আমি এখনো আনতে পারিনি, আবার ডেট পড়বে। তাহলে রুল যেটা পাস হলো সেখান থেকে 2 বার আবার তার অ্যামেন্ডমেন্ট হলো রুলের। তারপর বাবু আপনার কাছে আমার প্রশ্ন, তা যদি করা যায় তাহলে ইফ অ্যাভেলেবল লেখা যাবে কিনা আপনার ভাষায় আপনি একটু বুঝিয়ে বলবেন। আপনি তো অত্যন্ত শিক্ষিত মানুষ, আপনার শিক্ষাগত যোগ্যতাকে আমি মর্যাদা জানাই, সম্মান জানাই। বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি বলেছিলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই 3 বিনা। আপনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার দাম্ভিকতা অহংকারের উপরে আমি পদাঘাত করি। কোন শিক্ষিত মানুষ কখনো কাউকে ছোট করে কথা কোনোদিন বলে না। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী থেকে পেয়েছি। আপনি শিক্ষিত হতে পারেন, আক্ষরিক বিদ্যায় আপনি অনেক উন্নত হতে পারেন,
কিন্তু মানবতাবাদী যে বিদ্যা, সুশিক্ষা বাবা গুরুচাঁদ সবাইকে নিতে বলেছিলেন, সেই শিক্ষার লেশ মাত্র আপনার মধ্যে আছে কিনা আমি তা জানি না, বলতে বাধ্য হচ্ছি। কেন বলছি পরে বলছি। আপনাকে প্রচন্ড সম্মান করি। তাহলে প্রথম প্রশ্নের জবাব দেবেন, দুবার যদি রুলস অ্যামেন্ডমেন্ট হতে পারে, ইফ অ্যাভেলেবল হতে পারবে না কেন, আমি তার জবাব দেই। থাকলে দেবে, না থাকলে দেবে না, কখনোই সেটা প্রয়োজন আর হবে না না থাকলে। 2 নম্বর, আপনি বলেছেন, আমি যেটা বলেছি 2014 সালের 31শে ডিসেম্বরের পরে যে মানুষগুলো এসেছে 25 সাল 24 সাল পর্যন্ত, তারা অন্তত এমন একটা অর্ডার বের হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, অন্তত তাদের পুলিশের দ্বারা যেন হ্যারাসমেন্ট হতে না হয়। আমি নাগরিকত্ব দেওয়ার কথা বলবো, আমি এতটা বোকা? আপনি একা একা লেখাপড়া শিখেছেন, আমরা শিখিনি। আপনি সেটা ভাবছেন। আপনি ভেবেছেন আমি 4 পাস দিয়ে এমএলএ হয়েছি বলে কিচ্ছু জানি না। আমিও 5টা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশন থেকে। সেখান থেকে যুদ্ধ করে ওইসব পরিবেশে আপনি কোনোদিন পড়েনি। সারা ভারতের সমস্ত রাজ্য থেকে ফার্স্ট হয়ে এক একটা ট্রুপ দিল্লির দরবারে যাবে, সেখানে সারা ভারতের প্রত্যেকটা প্রভিন্সের এক একটা দল, একটা থিমের উপরে তাদের যার যার পারফরমেন্স দেখাতে হবে। পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল কবি গান, উড়িষ্যা থেকে ঘোড়া নাচ, রাজস্থানের তামাশা, আসামের গিয়েছিল কি বলে ওটাকে, বিহু। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের যারা ফার্স্ট হয়ে এসছে একটা থিমের উপরে এই পারফরমেন্স করতে হয়েছিল। সেখান থেকে পুরস্কার নিয়ে আসা অত সোজা না। 7 জনের মধ্যে 6 জন অবাঙালি জাজ আর 1 জন মাত্র বাঙালি জাজ, নন্দীবাবু ছিলেন। এত সহজ না। কাচের ঘরে বসে আপনি সাব রেজিস্ট্রারি করতে পারেন, আপনি এডিএসআর হতে পারেন, কিন্তু এসবের মুখোমুখি জীবনে হননি। বিশ্ব মতুয়া মহাসম্মেলনে আপনি কোনোদিন যাননি, যেখান থেকে গোল্ড মেডেল পেয়েছিলাম, দুবাই শারজা থেকে। সেখানে ইংলিশে গান রচনা করে গাইতে হয়েছিল আমার, হরি ইউ আর মাই সিকিউরিটি, সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম। I thought I am the greatest leader, but all things are your game. You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man. No other can be the same. My duty is always your name. আপনি এত বড় দাম্ভিক, এত বড় অহংকার শিক্ষার, আমি পদাঘাত করি আপনার ওই শিক্ষার অহংকারের চূড়ায়। ধূলিসাৎ হয়ে যাক এই অহংকার, এই দম্ভ আপনার। আপনি যাকে তাকে যা ইচ্ছা তাই বলেন। আপনি যে জন্মগ্রহণ করেছেন কটা মানুষ জানে বলুন তো দেখি? আর যার বিরুদ্ধে আপনি বলছেন বিশ্বের বাঙালি সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা কতটুকু, একটু চিন্তা করে তারপরে কথা বলবেন। বুঝতে পারছেন? আপনি একটা গণ্ডিবদ্ধ চিন্তাধারার মধ্যে আবদ্ধ রয়েছেন, আপনারা কয়েকজন রয়েছেন। জবাব দেবেন আমার কথায়। যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে জবাব দেবেন। আমি কোনোদিন আজ পর্যন্ত আপনার বিরুদ্ধে এই ধরনের ভিডিও করিনি, আজকে করতে বাধ্য হলাম। আপনি বলেছেন এটা হয় না 2014 সালের 31-এর পরে। কেন হয় না? অর্ডার দিতে অবশ্যই পারেন স্বরাষ্ট্র দপ্তর, কারণ এই স্বরাষ্ট্র দপ্তরের অর্ডার এটা কোনো রাজ্য সরকারের হাতে নেই, বা এই নাগরিকত্বের ব্যাপারটাই কোনো রাজ্য সরকারের হাতে নেই। সম্পূর্ণ দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সম্পূর্ণ দায়িত্ব এটা। আপনিও জানেন, ডব্লিউবিসিএস অফিসার আপনি, তাহলে কেন দিতে পারবে না? এইরকম অর্ডার তো আগেও হয়েছে 2015 সালে। তৎকালীন আমাদের যিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মান্যবর আমাদের সিংজি, রাজনাথ সিংজি, তিনি তখন 2015 সালের 7ই সেপ্টেম্বর একটা অর্ডার করে
এই অবৈধ অনুপ্রবেশকারী থেকে উদ্বাস্তুদের মুক্তি দিয়েছিলেন। সেই অর্ডারটাই পরে সিএ হয়েছে। অর্ডার দেওয়া যায় না। সেদিন থেকে সিএ হওয়ার পরে কিন্তু আমরা অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি পাইনি। মুক্তি পেয়েছি 15 সালে, ভালো করে জেনে রাখবেন। এই জন্যই সিএ তে লেখা আছে, হু হ্যাজ বিন এক্সেম্পটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এনি রুল, এনি অর্ডার, তা লেখা আছে। কোন রুল করে, কোন অর্ডারের দ্বারাই যাদের ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের, একমাত্র তাদের আর ইলিগেল মাইগ্রেন্ট বলা হবে না। ওখান থেকে আমরা ছাড় পেয়ে এসেছিলাম বলে সিএ তে আমরা ফর্ম ফিল আপ করার অধিকার আমাদের জন্মেছে। আপনি কার সঙ্গে কার তুলনা দিচ্ছেন, কাকে মিশাচ্ছেন? বড় একজন একেবারে উচ্চশিক্ষিত হয়ে গেছেন আপনি, এত অহংকার। তাহলে এটা হতেই পারে যদি 19 সালে আইন পাশ হয়, সিএ পাশ হয়, তাহলে তার 4 বছর আগে, 14 সালে, 5 বছর আগে কেন অর্ডার হয়েছিল? তখন কি করে অর্ডার হলো? অবৈধ অনুপ্রবেশকারী থেকে আমাদের মুক্তি দেওয়ার অর্ডার। এর জবাব চাই আমি আপনার কাছে। এই অর্ডারটা তো হতেই পারে। এই অর্ডার অনুসারে কোনো একদিন আবার সিএ এনে সেটাকে পাশ করে, সিএ বিএনএ পাশ করে সিএ হতে পারে। সেটাই আমি বলতে চেয়েছি। অর্ডারটা যদি আজ করা থাকতো, এইটাই আমি ঠাকুর মশার কাছে দাবি রেখেছি। আমরা তো ওখানে যাওয়ার অধিকার পাবো না। আমি একটা টুনটুনি পাখি, একটা মাত্র এমএলএ। আমি যদি এমপি হতাম তাহলে কিন্তু ফোন করে কথা বলবার আমার ক্ষমতা থাকতো। আমি দিল্লিতে বেশি সময় পেতাম, সেখানে অনেক সুযোগ সুবিধা পেতাম, কথা বলতে পারতাম। কোনোদিন আমাকে নিয়ে যাওয়া হয়নি, কারণ এই কথাগুলো বলার সুযোগ আমি পাইনি জীবনে। এই জন্য মিডিয়াতে বলতে হচ্ছে, এই জন্য আমাকে কত বেশি কথাও শুনতে হয়। আমাকে মতুয়া সমাজ থেকে বাদ দেওয়া হয়। আপনারা বাদ দিতে পারেন সংগঠন থেকে, কিন্তু মানুষের হৃদয় থেকে আমাকে বাদ দিতে পারবেন না কেউ। হৃদয়ে একটা মতুয়া মহাসংঘ তৈরি হয়েছে। তারা জানে যে অসীম সরকার বাবা হরিচাঁদ গুরুচাঁদের প্রচার প্রসারের জন্য কি কাজ করেছে। তখন এত মতুয়া সম্মেলনও ছিল না। আজ থেকে 35 বছর আগে আমার প্রথম ক্যাসেট বের হয়, পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ। তাহলে প্রশ্নের জবাব দেবেন, যদি 15 সালে অর্ডার দেওয়া হয়, সেই অর্ডার বেসিসে যদি অবৈধ অনুপ্রবেশকারী তকমা উদ্বাস্তুদের ঘুচিয়ে যেতে পারে, তাহলে কেন আজকে অর্ডার দেওয়া যাবে না যে 14 সালের পরে যারা এসেছে হিন্দু প্রমাণিত হলে তাদের যেন কেউ কোনো পুলিশ প্রশাসন হ্যারাস না করে? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, কেন হতে পারে না মতুয়া কার্ড হিন্দুত্বের প্রমাণ? কেন হতে পারবে না? প্রধানমন্ত্রী বিশ্বপ্রিয় মোদিজি, তিনি ওরাকান্দিতে এসেছেন। মতুয়া নাম তিনি বারবার উচ্চারণ করেছেন। মতুয়া মেলা তিনি উদ্বোধন করেছেন। এমনকি বাবা হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি ওরাকান্দিতে পর্যন্ত তিনি গেছেন। সম্পূর্ণ কৃতিত্ব বাবা শান্তনু ঠাকুর মশায়ের। কোটি কোটি প্রণাম জানাই। কারণ এত বড় কাজ বাবা গুরুচাঁদ ঠাকুর উঠে যাবার পরে কিন্তু আর কেউ করতে পারেনি। কোন প্রধানমন্ত্রীকে কেউ ওরাকান্দিতে নিতে পারেনি। যেটা সত্য সেটা আমি বলবো, আর যেটা আমার বিবেক বিরোধী সেটাও আমি বলবো। কেন বলবো না? আজ আছি কাল থাকবো না, কিন্তু এগুলো ধরা থাকবে। অসীম সরকার কি বলেছিল অমর হয়ে থাকবে। একদিন অ্যানালাইসিস হবে, গবেষণা হবে যে নির্ভয়ে অসীম সরকার কি কি কথা বলে গেছে। হবে না কেন? মতুয়া কার্ড, মতুয়া তো একটা সাধারণ কোনো কথা নয়। এখন সারা বিশ্বে পরিচিতি পেয়েছে মতুয়া। সবাই জানে মতুয়ারা হিন্দু, সবাই জানে বাবা হরিচাঁদ ঠাকুর তারই প্রবর্তিত মতপথ এই মতুয়া মতপথ। এটা হিন্দু মতপথ, সনাতনী মতপথ। কে না জানে? তাহলে মতুয়া কার্ড থাকলে কেন কেন হিন্দুত্বের পরিচয় হবে না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আজকেই আমি বিশেষ কারণে
রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম, কারণ আমি নিজেই একটা মানুষের উপকারের জন্য একটা ধর্মীয় সংগঠন ট্রাস্ট আমি রেজিস্ট্রি করব বলে তার ডিট আমি সাব রেজিস্ট্রার যিনি এডিএসআর আছেন তার হাতে তুলে দিয়ে এসেছিলাম। তিনি কতদূর কি দেখেছেন তিনি বলেছেন আমি একটু পরীক্ষা করে দেখি অফেন্সিভ কোনো কিছু লিখেছেন কিনা আপনারা। যেটার নাম হচ্ছে সনাতনী সেবাশ্রম সংঘ ট্রাস্ট, সনাতনী সেবাশ্রম সংঘ ট্রাস্ট। এটাকে আমি রেজিস্ট্রি করে আমি আমার বাড়ি থেকেই ধর্মীয় সার্টিফিকেট দেওয়া আরম্ভ করব, এই জন্যে গেছিলাম। এটা একটা মজার বিষয়, সেখানে একটা দলিল পড়েছে, যে ব্যক্তি জমিটা লিখে দেবেন তার নামের শেষে উপাধি লামা, লয়াকারের লা, ময়াকারের মা। তা এডিএচআর সাহেব বলছে এই জমি রেজিস্ট্রি হবে না। কেন? এটা রেজিস্ট্রি হতে গেলে ডিএম সাহেবের পারমিশন লাগবে। তাপর বাবু আপনিও কিন্তু এডিএচআর ছিলেন, আমি মিথ্যা বলি কি সত্য বলি আপনি ভালো করে ভেবে দেখবেন। অসীম সরকার যেখানে যায় সেখানে সমস্ত দিকে লক্ষ্য রাখেন কি হয়, এটা জেনে রাখবেন আপনি। তখন বলছে এ তো এসটি আদিবাসী, আদিবাসীদের জমি কিনতে গেলে ডিএম সাহেবের পারমিশন বের করতে হয়। এবার যিনি মোহরি ছিলেন শঙ্কর বাবু, তিনি বলছেন না না লামা তো আদিবাসী না। তখন আমি বললাম দাঁড়ান শঙ্কর বাবু, আমি একটু ফোন করি, আমাদের একজন বিশাল লামা নামে আমাদের বিজেপির একজন এমএলএ আছেন উনি। আমি তখন আমাদের চিফ হুইপকে ফোন করলাম, বিশালদার ফোনটা আমি খুঁজলাম, যে মোবাইলে ছিল ওটা বাড়ি রেখে গেছিলাম। চিফ হুইপ আমাদের ডক্টর মাননীয় শঙ্কর ঘোষ, শিলিগুড়ির এমএলএ। বললাম দাদা এই যে বিশাল লামা ওনারা কি আদিবাসী? বলে হ্যাঁ এসছে তো, তবে উনি একটু রসিকতা করলেন সাদা এসটি, কারণ বিশাল লামা দেখতে খুব ভালো গান টান গাইতে পারে। ও আমি বললাম তাহলে এসটিদের মধ্যে আবার কালো এসটি সাদা এসটি, বল তা না আমি একটু রসিকতা করলাম। উনি লামা আদিবাসী। তাহলে লামা শব্দ শোনার সঙ্গে সঙ্গে যদি একজন এডিএসআর তিনি বুঝতে পারেন যে এটা আদিবাসী সম্প্রদায়, তাহলে মতুয়ার শব্দ লেখা থাকলে কেন বোঝা যাবে না যে এই হিন্দু? কি এর জবাব চাই আপনার কাছে। তাহলে এইটাই তো আমার কথা, যে আমার ঠাকুর মশাই এই কথাগুলো মাননীয় অমিত শাহজিকে যদি ভালো করে অনুধাবন করাতে পারেন, নিশ্চয়ই মাননীয় অমিত শাহজি তার ইচ্ছা ভারত থেকে একটা হিন্দুও তারা আর কোথাও যাবে না, যারা এসেছে প্রত্যেকেই থাকবে, এবং এমনকি আগামীতেও যারা হিন্দু আসবে তারা থাকবে। এটা তার কথা, তার মুখের কথা। তিনি নিজে বলেছেন প্যারাসুট নিয়ে আজকে নামলেও সে ভারতের নাগরিকত্ব পাবেন, তিনি বলেছেন। তাহলে তাকে যদি একটু ভালো করে বোঝানো যায়, এইটুক হলে আরো ভালো হয়। সিএতে এত সুন্দর হয়েছে, আর এইটুক হলে, আর 14 সালের পরে যারা এসছে এও প্রচুর লোক রয়েছে, 50 লক্ষের কম নয়। এদেরও একটু অন্তত পুলিশি ঝামেলা থেকে মুক্তিটা করে দিন, একটা অর্ডার বের করে। এরা আছে তো, হিন্দু তো, জয় শ্রীরাম তো বলে, এরা হরিবল তো বলে, এরা হরে কৃষ্ণই তো বলে, জল ঢালে তুলসী তলে। এদের বাড়িতে সান্ধ্যকালীন ঘণ্টা কাসর বাজে, এদের মায়েরা সিঁদুর পরে, শাখা পরে, উলুধ্বনি দেয়। এরা তো তারাই। তাহলে এরা কেন এই সুযোগটা পাবে না, এই সুবিধাটা? এরা তো অনেক কষ্টের পরে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে চোখের সামনে নিজের স্ত্রী, নিজের মেয়েকে ধর্ষণ করতে দেখেছে, গণধর্ষণ। এরা তারা যাদের গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, ক্ষেত ভরা ধান ছিল, কুটুম পাখির ডাক ছিল, পাল তোলা নৌকা ছিল। এরা তো তারা।
এরা কীর্তন গাইতো, এরা রামায়ণ গাইতো, এরা হরে কৃষ্ণ গাইতো, এরা হরি বলে মাতাম দিয়ে ওরা কান দিতে যেত। তাহলে এই সুযোগটা তারা পাবে না কেন? তাহলে যিনি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন, প্রধানমন্ত্রী যাকে দেখলে হাত জোড় করেন, তিনি তো আমার ঠাকুর। অমিত শাহজি দেখলে যাকে হাত জোড় করেন, তিনি তো আমার ঠাকুর। তিনি কেন বুঝিয়ে এটা করে আনতে পারবেন না? এইটাই তো আমার দাবি ছিল সন্তান হিসাবে। তাতে তাপস বাবু আপনি আমাকে কি বলেছেন? শেষ পর্যন্ত যা ইচ্ছা তাই বলার পরে আপনি আমাকে শেষে বলেছেন কতটা অ্যাভেলেবল লিখে দেবে, কতটা নির্বোধ হলে এমন কথা বলা যায়। হ্যাঁ, এখনো বলছি আইনের ক খ আপনি জানেন না, তাই বেশি আইন ফলানো ভালো নয়, আমাকে বলছেন আপনি। ঠিক আছে? আরো তিনি কি বলেছেন জানেন? তিনি আরো যে কথাটা বলেছেন সে আরো মারাত্মক। বলছেন, হ্যাঁ আপনারা ভালো করে শুনুন, আমাদের সমাজের মানুষগুলো ভালো বলে আপনাদেরকে এখনো আস্ত রেখেছে, তার মানে আমাদের কেটে টুকরো টুকরো করা উচিত ছিল। কে বলছেন? তাপস বিশ্বাস মহাশয়, WBCS অফিসার, এডুকেটেড ইডিয়েট। আমাদের নাকি কেটে ফেলা উচিত ছিল। ঠুক্কার দেই আপনার শিক্ষার উপরে, একজন শিক্ষিত মানুষের এই ভাষা। হ্যাঁ, বলছে এদের যদি আপনাদেরকে এখনো আস্ত রেখেছে, এদের যদি বোধ থাকতো, অর্থাৎ এই সমাজের মানুষের যদি বোধ থাকতো, তার মানে এরা নির্বোধ, আপনাদেরকে কিমা করে নুন দিয়ে খেয়ে ফেলতো। বুঝতে পারছেন? শুধু কেটে টুকরে টুকরে করে না, ওটা কিমা করে নুন দিয়ে মেখে আমাদের খেয়ে ফেলতো। অন্য কেউ বললে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতাম, যেহেতু উনি আমাদের সমাজের একজন মানুষ, তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাটা আমি নেব না। কত বড় অপদার্থ হলে, অকৃতজ্ঞ হলে এই কথা বলতে পারে? আমি কোথায় দাঁড়িয়ে কথা বলি এটা বোঝার মতো ক্ষমতা তাপসবাবু এখনো আপনার হয়নি। মনে রাখবেন, 51 বৎসর আমার গানের জার্নি, দেশ বিদেশ, অসংখ্য গোল্ড মেডেল মানুষ কিন্তু এমনিতে দেয়নি। আবার বলছি, 5টা ইউনিভার্সিটি থেকে, রেডিও, টিভি, এর চাইতে বড় পাওনা জনগণের ভালোবাসা। এর চাইতে আমার আর কিছু দরকার নেই। যা বলবেন হিসেব করে বলবেন। যে প্রশ্নগুলো আপনার কাছে করলাম তার জবাব দেবেন। আর আপনি বলেছেন রাইটস অ্যান্ড প্রিভিলেজেস মানে কি? আমি জানি কি কে কতটুকু অধিকার পেতে পারে, আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। রাইটস মানে অধিকারগুলো, প্রিভিলেজেস মানে সুবিধাগুলো। অর্থাৎ এই আইনে, CAA আইনে যারা ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপ করে রিসিপ্ট হাতে পাওয়ার আগে পর্যন্ত যে সুবিধাগুলো, যে অধিকারগুলো তারা ভোগ করে এসেছে, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এটাই তো কথা। যেমন ভোট দিচ্ছে তেমন ভোট দেবে, যেমন চাকরি করছে তেমন চাকরি করবে। বহু চাকুরিয়া তারা আগে ভাগে নাগরিক কার্ড বের করে নিচ্ছেন। টিচার আছে, রেলের অফিসার আছে, অনেক আছে। এর মধ্যে বড় বড় অফিসার আছে, গেজেটেড অফিসার আছে, MLA আছে। বলবো, তাদের নাম বলবো। কই, তাদের কোনো পদ যায় না তো, আইনে তা বলা হয়নি। আর এই আইনে যদি কেউ নাগরিকত্বের জন্য আবেদন করে, জেনে রাখবেন তার আবেদন কখনো রিজেক্ট হবে না, শুধু পেন্ডিং দেখাবে। রিজেক্ট করার ক্ষমতা কোনো অফিসারের নেই, যদি সে ঠিক মতো কাগজটা, ডকুমেন্টটা সেখানে দাখিল করতে পারে, কোনোদিন রিজেক্ট হবে না। আর এই পেন্ডিং অবস্থায় যদি 5 বছর থেকে যায়, তাহলে বাই রেজিস্ট্রেশনে সেও নাগরিকত্ব পাবার অধিকারী। ভারতীয় জনতা পার্টি ওপার বাংলা থেকে
সব ফেলে আসা উদ্বাস্তু হিন্দুদের জন্য যে সুযোগ দিয়েছে, এমন সুযোগ কোনোদিন কোনো সরকার দেয়নি। তাই তাপসবাবুকে বলছি, আপনি আর ওইভাবে কথা বলবেন না, যেটা মুখে এসেছিল সেটা আমি বললাম না। সবাই ভালো থাকবেন, নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আবার বলছি, ঠাকুরমশাই যখন এইভাবে দেখা করেছেন, ঐতিহাসিক এই সাক্ষাৎকার, আমি যে কথা বললাম, ঠাকুরমশাই যেন সেই দাবি রেখে, সেই দাবি যেন ওখান থেকে পাশ করে আনেন, এটুক তার শ্রীপাদ পদ্মে আমার প্রার্থনা। তারপরে 5টা জুতোর বাড়ি আমাকে মারবেন, আমি কিচ্ছু বলবো না। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় ভবা হরি বল।